প্রজেক্ট হ্যাপিনেসের পেজে সবাইকে স্বাগত। আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এটা একটা শব্দে বলতে গেলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শব্দটার সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত, এবং খুব সহজে বিষয়টা হচ্ছে যে রাগের উপর নিয়ন্ত্রণ, রাগের উপর নিয়ন্ত্রণ আনার প্রক্রিয়া, নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমার সঙ্গে আজকে আছেন ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত মনের আলো থেকে, আর মনন থেকে আছেন সৌরভ মুখার্জি। আমি একটা জরুরি প্রশ্ন প্রথমেই করতে চাইছি, সেটা হচ্ছে যে রাগ, মুখের কাছে একটু স্পিকারটা নে, মুখের কাছে স্পিকারটা। ওকে। রাগ, রাগ, ক্ষোভ, এই ব্যাপারগুলো এমন একটা জীবনের ইমোশন যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো সময় আছে, এবং আমার ধারণা যিনি সন্ন্যাস জীবন নিয়েছেন, আমি সৌরভদার কথা ব্যক্তিগতভাবে বলছি না, যিনি সন্ন্যাস জীবন নিয়েছেন তিনিও কি রাগের বাইরে উঠতে পেরেছেন? যদি না হয়ে থাকে, অর্থাৎ রাগ এই ইমোশনটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো সময় কোনো না কোনো ঘটনায় প্রকাশিত হয়ে থাকে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনটা কি, অর্থাৎ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কেন? এটা নিয়ে আমি প্রথমে একটু সাইকোলজিক্যাল জায়গাটায় ঢুকতে চাইছি। তীর্থঙ্কর যদি একটু কিছু বলেন যে ওয়াই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আচ্ছা, ওয়াই মানে কেন অ্যাঙ্গার সেটা না, আগে ওয়াই দিয়ে শুরু হোক। আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা, অ্যাঙ্গারের ওয়াই এই কারণে, কারণ অ্যাঙ্গার বিষয়টা একটা মানুষের একটা মেকানিজম, ডিফেন্সিভ মেকানিজম। সেটা আমি পরে আসছি, পরে যদি এই নিয়ে প্রশ্ন হয়, আলাপ আলোচনা হয়, তখন কেন অ্যাঙ্গার আসছে সেই বিষয়ে আলোচনা করা যাবে। কিন্তু ম্যানেজমেন্টের প্রয়োজন এই কারণে, কারণ অ্যাঙ্গারের যে বহিঃপ্রকাশ তার থেকে অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিতে পারে বা দিচ্ছে। কারণ এই তীব্র রাগের বহিঃপ্রকাশের দরুন রক্তচাপ বৃদ্ধি, হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া, তার সাথে অন্যান্য শরীরের উপর যে প্রচন্ড একটা ধকল ওই কয়েক মুহূর্তের জন্য হচ্ছে, সেটা অ্যাভয়েড করা উচিত। এবং পরপর দীর্ঘ সময় ধরে যদি এই রাগের বহিঃপ্রকাশ চলতে থাকে, তাহলে সেটা শরীরের উপর বিভিন্ন রকমের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং মোস্টলি কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং তার সঙ্গে এন্ডোক্রিনাল সিস্টেম, হরমোনাল সিস্টেম, এই সবগুলোর উপরেই এর প্রভাব আছে। এবং যাদের এই মানে দীর্ঘ সময় ধরে রাগ চলে, তাদের বুঝতে হবে কোনো একটি মানসিক রোগ বা স্নায়ুগত রোগে তারা ভুগছেন। সেই জন্যই তাদের দীর্ঘ সময় রাগ, মাঝে সাঝে কচিত কদাচিৎ রাগ হতেই পারে। কিন্তু এই ম্যানেজমেন্টটা এই কারণেই প্রয়োজন, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অ্যাভয়েড করার জন্য, এক কথায় বলতে গেলে। তার মানে আপনি বলতে চাইছেন যে অ্যাঙ্গার মানে নিজের শরীর মনের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, সেই কারণে সেটাকে সামহাউ একটা ম্যানেজ করার প্রয়োজন আসে। এবং এটার তো মনে হয় আরেকটা দিকও আছে যে আমার রাগ মানে আমার পরিবেশের উপরও, আমার আশেপাশের মানুষজনের উপরেও নিশ্চয়ই সেটা প্রভাব ফেলে। সেটাও তো নিশ্চয়ই এটার একটা দিক যে কারণে আমাদের সেটার উপর নিয়ন্ত্রণ আনা উচিত, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি যে আপনি যেটা বললেন যে মানসিক, মানে মানসিক প্রভাব যেটা, সেটা নিজের উপর মানসিক প্রভাব প্লাস আশেপাশের মানুষজনের উপর মানসিক প্রভাব। নিজের উপর মানসিক প্রভাব মানে একটা রাগের এপিসোড কেটে যাওয়ার পরে কিন্তু সেই মানুষটি একটা ভয়ঙ্কর রকম, অনেকের ক্ষেত্রেই হয়, যে একটা গিল্ট ফিলিং, একটা অপরাধ বোধ, একটা সেকেন্ডারি ডিপ্রেশন, কিছু সময়ের জন্য মন খারাপ ভাব, এইগুলো চলতে থাকে। মোটেই একটা খুব গুড ফিলিং তো নয়। রাগটা একটা প্রচন্ড রকমের একটা নেগেটিভ ইমোশন। এই নেগেটিভ ইমোশনের যে রেসটা, সেটা বেশ খানিকক্ষণ ধরে নিজের মনের উপর চলতে থাকে। গেল 1 নম্বর। 2 নম্বর, যার বা যাদের উপর রাগটা দেখালাম তাদের উপরেও কিন্তু ভয়ঙ্কর একটা নেগেটিভ ইমোশনের ঝড় বয়ে যাচ্ছে। সুতরাং সেই মানুষটিও কিন্তু হঠাৎ করে একটু টেকেন অ্যাব্যাক হয়ে গেলেন, এবং সেই মানুষটি এবং আশেপাশের মানুষজনও কিন্তু বেশ দীর্ঘ সময় সেই চাপটা ফেস করলেন, এবং খুব একটা সুখদায়ক অনুভূতি তার মধ্যে সেটা দিল না। ন্যাচারালি তারও ক্ষতি হলো খানিক। এই যেটি যদি শুধু মানসিক লাইনে বলি। আর শারীরবৃত্তীয় লাইনে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেই এফেক্ট গুলো সেই মানুষটির উপর দেখা দিল, অন্যদের উপরেও। যার উপর আমি রাগ দেখালাম তার মধ্যেও বিভিন্ন শারীরিক এবং শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। কারণ হঠাৎ করে একটা রাগ মানে একটা মানুষের কাছে সামনে একটা বিরাট একটা
এমার্জেন্সি লাইক সিচুয়েশন তৈরি হলো কিছু মুহূর্তের জন্য, সেটাকে ফেস করার জন্য হঠাৎ করে তার শরীরের মধ্যে রিয়াকশন, হৃদগতি বেড়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি শারীরিক প্রবলেম শুরু হলো, সেই মানুষটিরও হলো, আশেপাশের মানুষজনেরও হলো। তাহলে টোটাল একটা ক্যাওস, কমপ্লিট একটা ইমার্জেন্সি লাইক সিচুয়েশন। সো এটাকে তো অ্যাভয়েড করতেই হবে এবং ম্যানেজমেন্টের প্রয়োজন তো আছেই। আপনাদের সাবজেক্টে স্পিরিচুয়ালিটিতে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কতটা জরুরি, সৌরভদা যদি একটু বলেন। ওকে, আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটা শ্লোকের একটা অংশ সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে সাংখ্যযোগে, পরিষ্কার ভাবে অ্যাঙ্গারের যে অ্যাডভার্স এফেক্ট সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ খুব ক্লিয়ারলি অর্জুনকে যেটা বলছেন, আমি শ্লোকটার থেকেই বলছি। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশো, বুদ্ধি নাশাৎ প্রণশ্বতি। মানে কি? মানে বলছেন যে অ্যাঙ্গারের এফেক্ট কি রকম হয়। বলছেন ক্রোধাৎ ভবতি সম্মোহ, যখন আমরা অ্যাঙ্গারের ট্র্যাপে পড়ে যাই তখন আমাদের মাইন্ডের যে ডিসক্রিশনারি পাওয়ার, ডিসার্নিং পাওয়ার, মানে কোনটা রাইট কোনটা রং, এই যে বিচার করার যে বিশ্লেষণী ক্ষমতা, সেটা একটা মোহের দ্বারা আবৃত হয়ে যায়, মানে ডিলিউশনের দ্বারা আবৃত হয়ে যায়। যার ফলে কি হয়? স্মৃতি বিভ্রম হয়, সম্মোহ মানে ডিলিউশন মেমরি লস করিয়ে দেয়। মেমরি লস মানে আমি ছোটবেলাতে কি পড়েছিলাম, আমার ভ্যালু সিস্টেম, আমার বিলিফ সিস্টেম, আমার এডুকেশন, এন্টায়ার মেমরি লস হয়ে যাবে যে আমি কি করা উচিত এই পরিস্থিতিতে, কি করা উচিত নয়। স্মৃতি বিভ্রম থেকে আসবে বুদ্ধিনাশ। বুদ্ধিনাশ মানে ইন্টেলেক্ট কোল্যাপস হয়ে গেল। নাও ইন্টেলেক্ট যদি কোল্যাপস হয়ে যায় তাহলে বলছেন প্রণশ্বতী। প্রণশ্বতী মানে একটা মানুষ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে, কমপ্লিট ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফ। সো আমরা তাহলে শ্রীকৃষ্ণের এই ভার্স, গীতার এই ভার্সটা থেকেই আমরা বুঝতে পারছি যে ক্রোধের কতটা অ্যাডভার্স এফেক্ট, যেটা বলছেন যে মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই অ্যাঙ্গার নামক আমাদের যে রিপুটি। এবং ষড়রিপুর মধ্যে আমরা দেখতে পাই যে অ্যাঙ্গার একটা খুব ডমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট রিপু। রিপু মানে হচ্ছে মানুষের শত্রু। তাহলে অ্যাঙ্গারের প্রয়োজনীয়তা হয়তো আমরা সাইকোলজিক্যালি দেখতে গেলে বা ইনস্টিংক্ট, একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট, অ্যাঙ্গার হয়তো আমাদের কোথাও কোথাও সার্ভাইভালের জন্য প্রয়োজন, দ্যাট ইজ ট্রু। বাট অ্যাঙ্গার যখন আমাদের লিমিট ক্রস করে, বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, কন্ট্রোল অফ আওয়ার ইন্টেলেক্ট, যখন এই লিমিট ক্রস করে অ্যাঙ্গার ছুটতে থাকে উইদাউট এনি কন্ট্রোল, তখন তার ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ পরিণতি নিয়ে শ্রীকৃষ্ণ আমাদের ওয়াকিবহাল করলেন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে জীবন ধ্বংস তো বটেই, তার সাথে সাথে ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত যেটা মেনশন করলেন যে প্রচুর সাইকোসোম্যাটিক ডিজিজ আজকে অ্যাঙ্গারের থেকে আমাদের শরীরের উপর যে টোল নেয়, তার থেকে প্রচুর রকমের আমরা দেখতে পাই যে আমাদের শারীরিক অসুস্থতার জন্ম হচ্ছে। তাহলে আমরা এটা বুঝলাম যে অ্যাঙ্গারকে ম্যানেজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারপরে চিকিৎসা শাস্ত্র এবং স্পিরিচুয়ালিটি দুটো জায়গা থেকেই দেখা যাচ্ছে যে রাগ একটা এমন অনুভূতি যেটা আমাদের খুব একটা ভালোর জন্য নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যেটা একটা আপনি যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সেটা হচ্ছে সার্ভাইভাল স্ট্র্যাটেজির ক্ষেত্রে সম্ভবত অ্যাঙ্গারের কোনো কোনো জায়গায় তার উপকারিতাও আছে, যেটা সম্ভবত ওই শ্রীরামকৃষ্ণের যে গল্পটা আছে ওই যে যেখানে তিনি বলছেন যে ওই ফোঁস করা, হ্যাঁ মানে ফোঁস করতে তো বারণ করিনি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সার্ভাইভালের জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু পরিমিতি বোধ এই রাগ নামক ইমোশনটিকে ব্যবহার করার ক্ষেত্রে এই পরিমিতি বোধটা আসা মনে হয় জরুরি। এটা চিকিৎসা শাস্ত্র তাই বলছে এবং স্পিরিচুয়ালিটি মনে হয় আপনি সেই দিকেই ইঙ্গিত করছেন। ঠিকই, তাই তো? এবারে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন আমার ভিতরে খুব রাগ আছে, এবার আমি একটা এমন ক্যারেক্টার যে রাগটা হয়তো প্রকাশ করলাম না, আবার একটি ক্যারেক্টার আছে যে তার রাগ হচ্ছে এবং দুমদাম করে সে কাউকে একটা বাজে কথা বলছে, জিনিসপত্র ভাঙচুর করছে, ঝগড়া করছে, মারামারি করছে, হাতাহাতি করছে ইত্যাদি। যে লোকটা ভিতরে ভিতরে রাগ করে কিন্তু প্রকাশ করে না, আর যে লোকটা রাগ করে এবং তার একেবারে
মানে সমস্ত রকম তার প্রকাশও দেখা যায়। এক্ষেত্রে দুটো কি কোথাও আলাদা, বা অন্তত মানে ব্যবহারিক দিক থেকে তো একটা লোকের কোনো রাগের কোনো লক্ষণ নেই, কিন্তু ভিতরে ভিতরে রাগটা আছে, এটা কি ঠিক? মানে রাগ পুষে রাখা যেটাকে আমরা বলি, এটাই ডাক্তারি ডাক্তারি শাস্ত্রে কি বলছে ব্যাপারে? হুম, এই প্রসঙ্গে বলি তাহলে, আমি জাস্ট একটু আগের কথা প্রসঙ্গে বলি, রাগটা কেন, মানে রাগের প্রয়োজনীয়তা কেন। আমরা যদি এবারে বিবর্তনবাদের দিকে চলে যাই, ইভলিউশনারি পার্সপেক্টিভে, তাহলে দেখবেন যে মানে জীবজগতের পৃথিবীতে আবির্ভাব কাল থেকেই, একদম আদিকাল থেকেই, যেটা সৌরভদাও বলছিলেন, যে রাগের একটা প্রচন্ড ইউটিলিটি আছে, সার্ভাইভাল বেনিফিট। মানে অ্যাকচুয়ালি রাগটার প্রয়োজন হয় কেন, যে কোনো লিভিং অর্গানিজমের রাগের প্রয়োজনটা হচ্ছে জাস্ট ডিফেন্স, টু প্রোটেক্ট ইটসেলফ। তো কি হয়, যখন একটা লিভিং অর্গানিজম, মানে এক্ষেত্রে আমি যদি একটা মানুষকেই ধরি, সে যখন মানে তার ব্রেন এনভায়রনমেন্টের মধ্যে যখন কোনো থ্রেট ডিটেক্ট করে, মানে বিপদের গন্ধ পায়, এবার মানুষ যেহেতু অতিরিক্ত উচ্চ মানে শ্রেণীর সামাজিক প্রাণী, তাহলে মানুষের থ্রেট পারসেপশনটা অন্য জীবজগতের প্রাণীদের মতো হবে না। এখানে সামান্য কড়া চোখে কারুর তাকানো, অথবা স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর সঙ্গে স্বামীর মতবিরোধ, সেখানে স্ত্রীর মতটা স্বামী নিতে পারছে না, এটাই কিন্তু স্বামীর কাছে ইনডিরেক্টলি একটা থ্রেটের মতো পারসিভ করা হয়। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজার একটা এক্সাম্পল আমরা দিতে পারি। নাও when that person detects the threat, সেই মানুষটি যখন থ্রেট ডিটেক্ট করলো ব্রেন, তখন সেই থ্রেটটার এগেনস্টে ওকে একটা নিজেকে ডিফেন্স করার জন্য দুরকম জিনিস হতে পারে। হয় সেই সিন থেকে সে এসকেপ করে চলে গেল, যেটাকে বলে মিজারি ফ্লিইং ড্রাইভ, মিজারি ফ্লিইং ড্রাইভ, এসকেপ করে চলে গেল, দৌড়ে পালিয়ে গেল, মানে থ্রেট আছে আমি চলে গেলাম পালিয়ে। আরেকটা হচ্ছে থ্রেটটাকে ফেস করলাম কিন্তু সেটাকে একদম ঝাঁঝিয়ে ফোঁস করা, যেটাকে আপনি বললেন একটু আগে শ্রীরামকৃষ্ণের ভাষায়, মানে আমি রাগ দিয়ে ওটাকে আমি প্রোটেক্ট করলাম নিজেকে, আমি ডিফেন্ড করলাম নিজেকে। এবার এটা অটোমেটিক্যালি আমাদের ব্রেনের মধ্যে একটা রেজ সার্কিট, ডিফারেন্ট ইমোশন, এরকম আমাদের 7-8খানা ইমোশনের উপর ডিফারেন্ট সার্কিট আছে, তার মধ্যে রেজ সার্কিট বলে একটা সার্কিট আছে। রেজ সার্কিট একদম টিপিক্যাল এই নামেই সার্কিট। সেই রেজ সার্কিটটা প্রথম অ্যামিগডালা দিয়ে শুরু হয়, সেখান থেকে হাইপোথ্যালামাসে যায়, সেখান থেকে মিড ব্রেনে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার। টার্ম গুলো তো জানার দরকার নেই, কিন্তু মোটামুটি বুঝতে হবে খুব ব্রেনের গভীরে, ডিপ ব্রেনে এই রেড সার্কিটটা বসবাস করে। এবং এটার উপর এই যেগুলো আপনারা একটু আগে স্পিরিচুয়ালের ভাষায় বুদ্ধি, কন্ট্রোল এসব বলছিলেন, সেটা অনেক উপরে থাকে, মস্তিষ্কের উপরের অংশ এই জায়গাটা। আর ডিপ ব্রেনের ভিতরে রেড সার্কিটের অস্তিত্ব। সে কিন্তু যখনই ডিটেক্ট করছে যে একটা কিছু প্রবলেম, মানে ইনস্ট্যান্ট ইম্পালসিভলি সে রেড সার্কিট থেকে সিগন্যাল পেয়েছে এবং সে এই রাগের বহিঃপ্রকাশটা দেখাচ্ছে। এবার একটা দুটো জিনিস হতে পারে, এই রাগের বহিঃপ্রকাশটা দেখাতেও পারে অথবা নাও দেখাতে পারে। যখন না দেখাচ্ছে বহিঃপ্রকাশ, তার মানে উপর থেকে টপ ডাউন অ্যাপ্রোচে কন্ট্রোল আসছে, প্রচন্ড রকম কন্ট্রোল। যে মানুষটি রাগের বহিঃপ্রকাশ দেখাচ্ছেন না, তার কিন্তু এখান থেকে সেই বুদ্ধির প্রয়োগ, মানে ওই ভাষায় বুদ্ধি, বা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে এই ফ্রন্টাল কন্ট্রোল, প্রিফ্রন্টাল কন্ট্রোল, সেটা কিন্তু অতিরিক্ত রকমের, অতিরিক্ত মাত্রায় ব্রেক চাপছে ওই রাগ নামে ওই প্রিমিটিভ অ্যানিমালিস্টিক ইমোশনের উপর। এবার এই সাংঘাতিক ব্রেক চেপে রাখলেও ভিতরের যে উত্তাপটা, সেটাকে তো পুরো চেপে রাখা যায় না। এবং কিউজটা, রাগ শুরু হয় কোনো কিউজ থেকে, মানে কোনো একটা কিছু চিন্তা করে বা সরাসরি দেখে, চোখের সামনে রাগ হওয়ার মতো কোনো ঘটনা দেখে, অথবা মনে মনে কোনো পুরনো রাগের ঘটনা চিন্তা করেও কিন্তু রাগ অনেক সময় হয়। এবার কিউজের মধ্যেই যদি আমার মাইন্ডটা বারবার রুমিনেট করতে থাকে, আবার সেই পুরনো প্রসঙ্গে বলি, ওভার থিঙ্কিং এর টপিকে, যদি আমরা আবার সেই পুরনো টপিক নিয়ে রুমিনেট করতে থাকি, ভাবতে থাকি, এবং ওই টপিকের মধ্যে স্টিক করে থাকি, তাহলে কিন্তু কি হয় যে ভিতরের যে রাগের যে অ্যাকশনটা চলতেই থাকে। আমি যতই ব্রেকটা চাপি না কেন, আমি প্রকাশ করছি না, কিন্তু ভিতরে রাগের বারুদটা কিন্তু চলছে। তাহলে উপায়টা কি? এখানে ম্যানেজমেন্টের উপায় হচ্ছে আমাকে টাস্ক সুইচিং করা। টাস্ক সুইচিং মানে সিম্পল, একদম সিম্পল ভাবে ভাবুন যে আমি ওই ফোকাসটা ওখান থেকে সরিয়ে দেবো। অ্যাঙ্গার ম্যানেজমেন্টেও যেটা বলে যে রাগের মুহূর্তে সামনে দাঁড়িয়ে থেকে ঝগড়াঝাটি অশান্তি করবেন না, সেই মুহূর্তে কোথাও একটা একটু বুদ্ধি বা একটু এই প্রিফ্রন্টাল কন্ট্রোল অ্যাপ্লাই করে অন দ্য স্পট জায়গা থেকে সরে আসুন এবং ওইখানে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করবেন না।
ঝগড়াটা একবার যদি স্টার্টিং হয়ে যায় তাহলে কিন্তু রাত চলতেই থাকবে এবং বেশ অনেকক্ষণ ধরে ওটা একটা বিশেষ সার্কেলের মধ্যে চলতে থাকবে। তাহলে এটা একটা খানিকটা ব্যাপার। সুতরাং আমি যদি বহিঃপ্রকাশ নাও বা করি, তাও ভিতরে যদি ওই কিউজটা আমার চলতেই থাকে এবং সেটা যদি আমার রাগের মাত্রাটা ভিতরে চেপে রাখে, সেটাও কিন্তু শারীরিক পক্ষে ভালো না। আমি প্রকাশ করলাম না বটে, কিন্তু ইন্টারনালি কিন্তু স্ট্রেস তৈরি করলো। স্ট্রেস তৈরি করলো মানে কি, একটা ডিস্ট্রেস তৈরি করলো, নট ইউজ স্ট্রেস, নট ভালো স্ট্রেস না, খারাপ স্ট্রেস। সে কিন্তু এইসব শারীরবৃত্তীয় সমস্যা, আপনার রক্তচাপ বৃদ্ধি, অন্যান্য হরমোনাল চেঞ্জ, এন্ডোক্রিনাল চেঞ্জ, সাইকোসোম্যাটিক প্রবলেমস, সেগুলো দীর্ঘ সময় যদি বজায় থাকে তাহলে তৈরি হতেই পারে। অতএব প্রকাশ করি আর না করি, জিনিসটা যদি ভেতরে থাকে তাহলে সর্বনাশের কারণ। প্রকাশ না করলে যেটা হবে সেটা হচ্ছে আমার আশেপাশে যারা রয়েছেন তারা হয়তো অতটা এফেক্টেড হলেন না, এটা ঠিক, কারণ আমি অ্যাজ সাচ তাদের সামনে মানে একটা মানে আনকুথ এবং একটা মানে সাংঘাতিক একটা বাজে একটা নোটোরিয়াস বিহেভ করে আমি বেরিয়ে এলাম না, আমি চেপে রাখলাম, কিন্তু আমার ভিতরে ভিতরে জিনিসটা কিন্তু আমাকে ক্ষয়ে দিচ্ছে, আমাকে ড্যামেজ করছে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। মানে চেপে রাখা রাগ বা রাগের বহিঃপ্রকাশ দুটোই শারীরবৃত্তি এবং মানসিকভাবে দুটোই একটা মানুষের ক্ষতি করার পক্ষে যথেষ্ট। দুটোই একটা মানুষের ক্ষতি মানে করার চেপে পক্ষে। রাখা এবং ওইটাকে অ্যানালাইসিস করা, মানে ম্যানেজমেন্টের মেইন জায়গাটা হচ্ছে পরে ঠান্ডা মাথায় ওই বুদ্ধির মাধ্যমে, যেটা বুদ্ধি টার্মটা বারবার আসছে মানুষের বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি, অ্যাকচুয়ালি সেই বুদ্ধির জায়গাটা কিন্তু এই কগনিটিভ কন্ট্রোলটা থেকে আসে, সামনের জায়গাটা, এই প্রিফ্রন্টাল এরিয়া থেকে। এবার সেখানে অ্যানালিসিস করা যে রাগের সোর্স কি, কেন আমি রাগলাম, রাগ ছাড়া অল্টারনেটিভ রুট কিছু আছে কিনা, সেই রুটটা ফলো করা যায় কিনা, ভবিষ্যতে এই কিউজটা এলে আমি কিভাবে এটাকে অ্যাভয়েড করব ইত্যাদি, এই অ্যানালিসিসটা যদি চলে তাহলে কিন্তু মনে হয় অনেকটা এগুলো আটকানো যায়। বোঝাতে পারলাম আশা করি। অর্ণব একটু হ্যাঁ, আটকে গেছে মনে হয়, কেটে গেল। যাই হোক, সৌরভ দা, আমি মনে হয় এই স্পিরিচুয়াল লাইনেও তাহলে যেটা বলছিলে যে এই গীতার যে শ্লোকটা ধরে, তার মানে সেখানে দেখো ঘুরে ফিরে কিন্তু সেই মানে ওই প্রিফ্রন্টাল কর্টেক্সের কন্ট্রোলের কথাটাই ঘুরে ফিরে আসছে, এবং এই যে ইমোশন, আবেগ, সেটা আগেও বিভিন্ন অন্য প্রসঙ্গেও তুমি অনেক সময় বলেছো যে একটা কি যেন বলো না তুমি, যে বলগাহীন ক্যারেজের ইয়ের মতো আর কি, মানে সেই জিনিসটা, মানে ওটা তুমি যত বেশি ওই একদম র আনকন্ট্রোলড অ্যানিমালিস্টিক ইমোশনকে তুমি ছেড়ে রাখবে, দ্যাট উইল মানে ও কোথায় তোমাকে নিয়ে যাবে তুমি জানো না। অ্যাবসলিউটলি। আমি যে লাস্ট প্রশ্নটা করলাম সেটা কি শোনা গিয়েছে? আমি ঠিক বুঝলাম না, আমার এখানে একবার ডিসকানেক্ট হয়ে গেছে। শোনা গেছে, মাঝখানে লাস্টে গিয়ে একটু কেটে গেছে, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, তো আমি যেটুকু বললাম শোনা গেল তো, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। এবার তাহলে মানে ম্যানেজমেন্টটা কি, তাহলে এবার আমার নিয়ন্ত্রণের উপায়টা কি, সেটা নিয়ে একটু যদি দুজনে বলেন। সৌরভ দাকে বলে নি, সৌরভ দার অ্যাসপেক্টে, তারপর আমি দেখছি ব্যাপারটা। ব্যাপার হচ্ছে যে ইমোশন কন্ট্রোল নিয়ে আমরা বৌদ্ধ দর্শনেও প্রচুর ডিটেল আলোচনা পাই, বিশেষ করে লর্ড বুদ্ধার যে ফিলোসফি, তাতে আমরা দেখতে পাই সাফারিং এর একটা বড় কারণ হচ্ছে আনকন্ট্রোলড নেগেটিভ ইমোশন। মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা কষ্টের একটা বড় কারণ, সাইকোলজিক্যাল কারণ হচ্ছে সাফারিং এর একটা কারণ হচ্ছে আনকন্ট্রোলড নেগেটিভ ইমোশন। এবং সেক্ষেত্রে আমরা যদি অ্যাঙ্গারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অ্যাঙ্গারের একটা রুট কজ হচ্ছে, পালি ভাষায় এটাকে বলা হয়েছে তৃষ্ণা। তৃষ্ণা মানে কি? কাইন্ড অফ ডিজায়ার which is not getting satisfied, unfulfilled expectation. এটা একটা রুট কজ অফ অ্যাঙ্গার। যখন আমার কোনো ডিজায়ার হিন্ড্রেন্স হচ্ছে, মাঝখানে কিছু একটা এসে দাঁড়াচ্ছে, আমার ডিজায়ার কামনা বাসনা পরিতৃপ্ত হচ্ছে না, যেটা আমি চাইছি সেটা হচ্ছে না, এই জায়গাটা একটা গোড়ার জায়গা, যেটা আইডেন্টিফাই করা যায় অ্যাঙ্গারের স্প্রাউট করা বা জার্মিনেট করা, মানে যে স্পার্কটা এইখানটা থেকে শুরু হচ্ছে। তার মানে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা তাহলে দেখি, তাহলে দেখবো আনস্যাটিসফাইড ডিজায়ার। নাও আনস্যাটিসফাইড ডিজায়ার
এই যে ডিজায়ার ওয়ার্ডটা আসছে, এটা দিস কুড বি টু টাইপস। একটা হচ্ছে জাস্টিফাইড ডিজায়ার হতে পারে, আর একটা আনজাস্টিফাইড ডিজায়ার হতে পারে। দুটোই হতে পারে, ডিজায়ার জাস্টিফাইডও হতে পারে, আনজাস্টিফাইডও হতে পারে। নাও এই ডিজায়ার যখন পূর্ণ হবে না, তখন আমার আমার কিরকম মনে হবে, কন্ট্রোলের বাইরে, সিচুয়েশন ইজ গোয়িং বিয়ন্ড মাই কন্ট্রোল। তাহলে আর একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট চলে এলো, কন্ট্রোল। আমরা প্রত্যেকটা সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে অ্যাজ পার মাই ডিজায়ার রাখতে চাই। এই যে আমাদের বেসিক জায়গাটা, আমাদের বুঝতে হবে যে আমরা সব সময় সব জিনিস কন্ট্রোলে রাখতে পারি না। দেয়ার আর টু ডিফারেন্ট ওয়ার্ডস, ওয়ান ইজ ইনফ্লুয়েন্স। আমরা ইনফ্লুয়েন্স করতে পারি অনেক জিনিসকে, কিন্তু ডাইরেক্ট কন্ট্রোল অনেক ক্ষেত্রেই আমাদের নেই। কিন্তু আমরা সেইটা যখন এক্সপেক্ট করছি টু হ্যাভ ডাইরেক্ট কন্ট্রোল অন এভরিথিং, অন আউটার পিপল, অন এক্সটার্নাল সিচুয়েশন, অন্যদের সবাই সবকিছুকে যখন কন্ট্রোল করার চেষ্টা করছি, তখন এই জায়গাটা ধাক্কা খাচ্ছে এবং আমাদের অ্যাঙ্গার স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে। এটা আমরা প্রকাশ করি আর চেপে রাখি। যেরকম ভাবে ডাক্তার তীর্থঙ্কর বাবু বললেন যে সমস্ত দুটো সিচুয়েশনই ডেট্রিমেন্টাল, আমি অ্যাবসলিউটলি এগ্রি করছি। যে চেপে রাখা মানে ইন্ট্রোভার্টিজম বা এক্সট্রোভার্টিজম, আউটবার্স্ট করা, আলটিমেটলি আমার ভিতরে দুটোরই ভীষণ অ্যাডভার্স এফেক্ট করছে। তো আমাদের জানতে হবে কন্ট্রোল আর ইনফ্লুয়েন্সের ডিফারেন্স কি, হাউ ডিজায়ার অ্যান্ড অ্যাটাচমেন্ট অ্যান্ড এক্সপেকটেশন এই জায়গাগুলোকে কি করে একটু সাবডিউ করা যায়, একটু মানে ফ্লেক্সিবল করা যায়, তাহলে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে উঠবে। হ্যাঁ, এই সৌরভদার কথার রেশ ধরেই বলি, মানে এই যেটা সৌরভদা বলছিল যে ডিজায়ার ফুলফিল হচ্ছে না, তো এই প্রসঙ্গে আমি বলি, আগে যেটা রেজ সার্কিট বলছিলাম, সিমিলারলি উই হ্যাভ আওয়ার ওন প্লেজার এরিয়া, প্লেজার সার্কিট ইনসাইড আওয়ার ব্রেন, প্লেজার। এবার এই যে প্লেজার যে সার্কিট, এটা অ্যাকচুয়ালি ব্রেনের রিওয়ার্ড সার্কিট। এবার আমরা যা কিছু আমরা পারসিউ করছি ডেইলি, যেটা আমাদের আনন্দ দিচ্ছে, যেটা আমাদের মানে বদলে একটা রিওয়ার্ড দিচ্ছে, ইন এনি ফর্ম রিওয়ার্ড, মানে এই যে মানে আমরা কিছু একটা প্রোগ্রাম করছি, এটাতে যে আমরা করে একটুখানি স্যাটিসফাইড হচ্ছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিওয়ার্ড। ঠিক আছে, এরকম হতে পারে যে ছবি আঁকছে, সে ছবি এঁকে যে আনন্দটা পাচ্ছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রিওয়ার্ড। তারপর শুধু যে করে আনন্দ পাওয়া সেটা না, মনে মনে কিছু একটা এক্সপেক্ট করেছে, আমি এটা পেতে চাই, ঠিক আছে, সেটা পেলে পরে সে সেই রিওয়ার্ডটা পাচ্ছে। যেই রিওয়ার্ডটা পাচ্ছে, ঝাঁক করে ব্রেনের মধ্যে তখন কিছু ডোপামিন কেমিক্যাল সিক্রেট হয়ে একটা অদ্ভুত একটা হাই দিল এবং প্লেজার পেল মানুষটা প্লেজার সার্কিটে। যেটা হয়, রাগটা যখন ওখানে ওই নির্দিষ্ট কোনো জিনিস বা কোনো এলিমেন্ট যা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আছে, সেখান থেকে আমি প্লেজারটা পাচ্ছি না, আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমার ডিজায়ার অনুযায়ী আমি প্লেজারটা পেলাম না, যেই পেলাম না আউট অফ ফ্রাস্ট্রেশন, তখন ভিতরে ওই রেজ সার্কিট অ্যাক্টিভেট হয়ে গেল। যে রেজ সার্কিট অ্যাক্টিভেট হয়ে গেল, আমি রাগের বহিঃপ্রকাশ করলাম, অথবা যার প্রচন্ড সুপ্রা কন্ট্রোল আছে সে চেপে রেখে রাগটাকে চাপলো, কিন্তু কিউজটা রয়েছে বলে রাগটা থেকে গেল ভিতরে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ম্যানেজমেন্ট, এবার ম্যানেজমেন্টে যেটা আগের কথা প্রসঙ্গে আসছিলাম, যে আমাকে টাস্ক সুইচিং করা, ওই রাগের কিউজটা থেকে আমাকে ফোকাসটা শিফট করা। যেই ফোকাস শিফট করব, সঙ্গে সঙ্গে রেজ সার্কিটকে স্টিমুলেট করার জন্য উপাদানগুলো সরে গেল, তখন কিন্তু আমি আবার আমার অ্যাটেনশন এরিয়াটাকে অ্যাক্টিভেট করলাম ব্রেনে, আমি আবার অন্য কোনো কিছুতে নিমজ্জিত হলাম, এবং একটা টাইম ডিউরেশন আছে, সেই টাইম ডিউরেশন আমি ওখানে স্পেন্ড করলাম। তাহলে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিরকম হতে পারে টাস্ক সুইচিং? যেমন যেখানে যে প্রসঙ্গে যে জায়গায় রাগ হচ্ছে, আমি সেই স্পটটা থেকে ইমিডিয়েটলি নিজেকে সরাবো, ওই টপিক নিয়ে সেই মুহূর্তে আর কোনো রকম ডিসকাশন করবো না, যেটা আমার আগের সূত্রপাত ঘটাচ্ছে। এবার অন্য একটা প্লেসে চলে যাব, প্রেফারেবলি বাথরুম বা ওরকম কোনো টয়লেট কোথাও একটা গিয়ে খুব মুখে জোরে জোরে ঠান্ডা জলের ছিটা দেব। সেটা কি হবে, যে জলের ছিটা মুখের গালের মধ্যে লাগবে, আমার সেন্সেশন গুলো স্টিমুলেট হবে, আমার ব্রেন কিন্তু ওই দিকে ফোকাস করবে, আমার পুরো কেন্দ্রীভূত হয়ে যাবে অ্যাটেনশনটা ওই দিকটা। মানে আমি পুরো অ্যাটেনশনটাকে শিফট করছি, একটা সাডেন এমন কিছু করবো যেটা অ্যাটেনশন শিফট হয়ে যাবে, অথবা এক্সপ্রেস করবো রাগটা অন্যভাবে, জিনিসটা শিফট করা, হাতের কাছে পুরোনো খবরের কাগজ ফাগজ জোরে জোরে ছিনলাম, ফাঁকা ঘরে, কারোর সামনে কোনো রকম কিছু সিন ক্রিয়েট যাতে না করি। খুব চিৎকার করতে ইচ্ছা করলে খালি ঘরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করতে পারি, প্র্যাকটিক্যাল এগুলো। বাট বেসিক্যালি আই এম ডুইং নিউরোলজিক্যালি দ্যাট অ্যাক্টিভিটিস
which is shifting the task from that মানে অ্যাঙ্গার ক্রিয়েটিং ইভেন্ট টু সাম আদার। তাহলে সেই একটা হলো বেসিক্যালি। ফাইনালি সব যখন মিটে গেল, যখন ওই সোকল্ড বুদ্ধির অ্যাপ্লিকেশনটা হবে, তখন আমি এই প্রিফ্রন্টাল এরিয়াকে অ্যাক্টিভেট করে আমি অ্যানালিসিস করতে বসবো। কগনিটিভ এরিয়াতে আমি অ্যানালিসিস করবো যে আমার গন্ডগোলটা কোথায় হয়েছিল, কেন রাখতে গেলাম, হোয়াট ওয়ার দ্য ইভেন্ট, কোনটা আমাকে থ্রেট হিসেবে আমি ডিটেক্ট করলাম যার জন্য আমি তাকে ডিফেন্ড করার জন্য রাখলাম। ওয়াজ দ্যাট এ থ্রেট এট অল? তার মানে ব্রেনে কিন্তু এই থ্রেটটা ডিটেক্ট করেছে বটে, কিন্তু এই যে থ্রেট অ্যাপ্রেইজাল, মানে কাকে আমি থ্রেট হিসেবে দেখবো আর কাকে আমি থ্রেট হিসেবে দেখবো না, কোনটা ছাড়বো আর কোনটা ধরবো, এটা কিন্তু শেখা যায়। এটা আবার লার্নিং এ হয়। তাহলে তখন আমি লার্নিং করতে বসবো। পাস্ট মেমোরিটাকে তখন আমি চেপে দিয়ে তখন আমি লার্নিং করতে বসবো, নতুন করে রিলার্নিং করতে বসবো। রিলার্নিং করবো নতুন করে, কিরকম ভাবে, যে আমি নিজেকে বোঝাবো তখন। দ্যাট ইজ কল্ড কাউন্সেলিং, যেটাকে আপনারা বলেন কাউন্সেলিং। মানে সেটা বেসিক্যালি সাইকোথেরাপিস্ট যারা সাইকোলজিস্ট তারা কাউন্সেলিং এর ওই কাজটি করে, এবং এই জায়গাটাই তাদেরকে বোঝানো হয় যে নতুন করে সে থ্রেট অ্যাপ্রেজাল এরিয়াটাকে মডিফাই করলো, রিওয়ার করলো, এবং মাথাকে শেখালো, আমাদের ব্রেইনকে, আমাদের মস্তিষ্ককে শেখালো, না না এটা থ্রেট নয়। ওয়াইফের সঙ্গে মতের বিরোধ হচ্ছে মানে দ্যাট ইজ নট দ্য থ্রেট অফ ইউর এক্সিস্টেন্স। তুমি ওটাকে বেশি বেশি ওটাকে ওভার রিয়াক্ট করেছো, তোমার ব্রেন ওটাকে বেশি ওভার রিয়াক্ট করিয়েছে। ইটস টু মাচ ওভার রিয়াকশন, ইটস নট এট অল থ্রেট। হতেই পারে মতের বিরোধ, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। মতের বিরোধ হচ্ছে মানেই যে সেটা আমার স্পেসে এনক্রোচ করা হচ্ছে এবং আই এম ডিটেক্টিং অ্যাজ এ থ্রেট, ইটস রং। তাহলে এটা আমি বারবার শেখালাম, বারবার শিখতে শিখতে পরে যদি একটা অ্যাপ্লাই করতে পারি ওই রকম একই মোমেন্টে, রাগটা না দেখে এই কন্ট্রোল, তখন আমার কিন্তু লার্নিং হয়ে গেল, আমার বিহেভিয়ারটা নতুন করে রিলার্ন হলো। আমি কিন্তু রিয়াকশনটা রাগ না দেখে ওরকম ভাবে আমি নিজেকে ঠিক করতে পারলাম। তাহলে ওই নেটওয়ার্কটা তখন রিওয়ার হয়ে ব্রেনে মডিফাইড হলো। এই সব অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমার মস্তিষ্কটা নতুন করে ঘষা মাজা করে, মাজা ঘষা করে, সোজা কথায় মডিফাইড হলো। সো ইট ইজ নট রিয়াক্টিং টু এনভায়রনমেন্টাল কিউজ অ্যাজ বিফোর, অনেক বেশি মডিফাইড হলো। সহজে বলতে গেলে এক কথায় এটাই, টু সিম্পলিস্টিক। এর মধ্যে মানে আপনার মানে নিউরোসায়েন্টিস্টের মধ্যে অনেক ভুল ধরবে এই কথাগুলোর মধ্যে, ঠিক আছে, খুব সিম্পলিস্টিক, কিন্তু সহজে মানুষকে বোঝানোর জন্য এর থেকে সরলীকরণ করাটা একটু মুশকিল। সহজভাবে বললাম আর কি বিষয়টা। তার মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এই রাগের এই যে বহিঃপ্রকাশ, যেটা নিজের শরীরের পক্ষে খারাপ, আশেপাশের পরিবেশের পক্ষে খারাপ, সম্পর্কগুলোর ক্ষেত্রে যার প্রভাব পড়ে, সেই একটা ভয়ঙ্কর ইমোশন হচ্ছে রাগ, এবং সেটার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা সম্ভব বা সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই তো? একদম, অবশ্যই। যোগাশাস্ত্রে যোগাশাস্ত্রে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা স্পেসিফিক প্রসেসও আছে পাই আমরা। যোগাশাস্ত্র অনুযায়ী যদি আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো মূলত এটার দুটো ধাপ, দুটো স্টেপ। ফার্স্ট স্টেপটাতে বলা হচ্ছে, যেটা আমাদের প্র্যাকটিসের ব্যাপার, যেটা তীর্থঙ্করও বললেন যে আমাদের এটা লার্ন করতে হবে, এটা একটা লার্নিং এর ব্যাপার। কেননা বেসিক ইনস্টিংক্টের এগেইনস্টে আমাদের ব্রেনকে এটাকে কন্ডিশনিং করাতে হবে। তো সেই কারণে ফার্স্ট স্টেপটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস, যেটা আজকে মাইন্ডফুলনেস মেডিটেশনের দ্বারা যেটাকে আমরা অ্যাওয়ারনেসকে প্রমোট করার চেষ্টা করি। যে অ্যাঙ্গার আসছে, এই অ্যাওয়ারনেস যদি আমাদের থাকে, তাহলেই আমরা উইল গেট অ্যান স্কোপ অ্যান্ড অপরচুনিটি টু কন্ট্রোল দ্য অ্যাঙ্গার। যখন আমরা আগে থেকে বুঝে যাব যে অ্যাঙ্গারের ঢেউটা আসছে, অতএব মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদেরকে এই অ্যাওয়ারনেসটা প্রমোট করতে বা এনহ্যান্স করতে সাহায্য করে, যে অ্যাঙ্গার এসে পড়লে তখন কিন্তু আমার পক্ষে কন্ট্রোল করা প্রচন্ড কঠিন ব্যাপার হয়ে যাবে। তো যখন বেবিহুডে রয়েছে, ইমোশনটা যখন বেবিহুডে রয়েছে, তখন যদি আমরা মাইন্ডফুলনেস এর মাধ্যমে অ্যাওয়্যার হয়ে যাই যে অ্যাঙ্গারের ঢেউটা আসছে, তখন আমাদের ফার্স্ট স্টেপ ইজি হয়ে যাবে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করা। তখন আমরা ওই লার্নিং এর জায়গাটাকে এবং বুদ্ধি অ্যাপ্লাই এর ব্যাপারটাকে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর স্টেপ হচ্ছে, মানে আফটার মাইন্ডফুলনেস অর অ্যাওয়ারনেস, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা পতঞ্জলি যোগা সূত্রতে পাই এই ইন্ডিকেশনটা, যেখানে পতঞ্জলি বলছেন বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনম। মানে বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনম মানে হচ্ছে যখনই কোনো নেগেটিভ ইমোশন আপনাকে ক্যাপচার করবে, আমাদের মাইন্ডকে ক্যাপচার করবে,
ঠিক তার অপোজিট প্রতিপক্ষ ভাবনা, ঠিক তার অপোজিট থটকে কনসিয়াসলি ক্রিয়েট করো, ঠিক তার অপোজিট কোয়ালিটির থটকে কনসিয়াসলি ক্রিয়েট করো। তার মানে যখনই তোমার রাগ আসছে তখনই তুমি, ওটা তো স্পন্টেনিয়াসলি আসছে, ওটা তো রিয়াক্টিভলি আসছে, তখনই তুমি কনসিয়াসলি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে তুমি অপোজিট কোয়ালিটির থট, কিরকম অ্যাঙ্গারের অপোজিট কিরকম হবে, মেবি ফরগিভনেস, মেবি পেশেন্স, মেবি দয়া, মেবি ভালোবাসা, লাভিং কাইন্ডনেস, মেবি হোলিস্টিক অ্যাপ্রোচ, যে লোকটার উপর আমার অ্যাঙ্গার আসছে হয়তো একটা কথাতে, সেই লোকটাকে সারা জীবনে আমাকে কত উপকার করেছে অন্যান্য সময়, তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস মাই লাইফ। আমি যদি এইরকম ভাবে প্রতিপক্ষ ভাবনা, অপোজিট কোয়ালিটি পজিটিভ থট যদি কনসিয়াসলি ক্রিয়েট করতে পারি, তাহলে অ্যাঙ্গারের ওই কারেন্ট, তার যে ইন্টেন্সিটি, সেটা সাবডিউ হয়ে যাবে। তাহলে দুটো অ্যাঙ্গার ম্যানেজমেন্টে দুটো স্টেপ আমাদের যোগা সূত্রে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, বি অ্যাওয়ার, সচেতন হয়ে যাও যে নেগেটিভ ইমোশন তোমাকে ক্যাপচার করতে ধেয়ে আসছে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন তুমি অ্যাওয়ারনেসের দ্বারা একবার কন্ট্রোল করে নিলে খানিকটা নিজেকে, তখন কনসিয়াসলি পজিটিভ থট জেনারেট করো অপোজিট কোয়ালিটি, যাতে তুমি ওটাকে কাউন্টার এফেক্ট করে ওটাকে সাবডিউ করে দিতে পারে। এইটা দুটো স্টেপ আমাদের যোগাশাস্ত্রে খুব এফেক্টিভ, যেটা আমি দেখেছি কাজে লাগে। বেশ, আমরা প্রায় সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ধারণা আধ ঘন্টা সময় হয়েই গিয়েছে। তো তার মানে যেটা বোঝা গেল, দুটো শাস্ত্র দুরকম ভাবে এই সমস্যাটাকে কাউন্টার করার জন্য তৈরি আছে। তো আমরা প্রয়োজন হলে নিশ্চয়ই এই ব্যাপারে আরো ডিসকাশনে আসবো, বা কেউ যদি ব্যক্তিগতভাবে এই সমস্যা নিয়ে কথা বলতে চান আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে, তারা নিশ্চয়ই সৌরভ মুখার্জি এবং ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুজনকেই ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার সামনের সপ্তাহে নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ। ধন্যবাদ, নমস্কার।